কয়লা বালি চুরিতে পুলিশের একাংশ জড়িয়ে, অভিযোগ খোদ মমতার। বঙ্গোপসাগরে নিম্নচাপ, দানার রেশ না যেতেই দানা বাঁধছে ঘূর্ণিঝড় ফেঞ্জল। বড় আপডেট মৌসুম ভবনের। সিআইডির খোল নলচে বদলে দেব বললেন মমতা। বালি কয়লা পাচারের দায় দিলেন নিচুতলার পুলিশকে। ট্যাপকাণ্ডে বিহার যোগ, শিলিগুড়ি থেকে ধৃত যুবক, ইসলামপুর থেকেও একজনকে ধরল পুলিশ। মায়ের মৃত্যু নিয়োগকাণ্ডে গ্রেপ্তার অর্পিতাকে 5 দিনের প্যারোলে মুক্তির নির্দেশ দিল আদালত। বিধানসভায় মমতা যে ওয়াকফ বিল আনছেন তার বিষয়বস্তু জানতে তৎপর অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। বিস্তারিত। বিরোধীদের নিশানায় আগে থেকেই রয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে কটাক্ষ করেছেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠক করেন। সেখানে রীতিমতো পুলিশের একটি অংশকে নিশানা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কয়লা চুরি, বালি চুরির ঘটনার সঙ্গে পুলিশের একটা অংশ জড়িয়ে রয়েছে, এই বক্তব্য শোনা গেল স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে। অতীতে কবে কোন মুখ্যমন্ত্রী এভাবে পুলিশের সম্পর্কে সরাসরি কটাক্ষ করছেন তাই নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের মধ্যে দুর্নীতি রয়েছে, এই অভিযোগ বিরোধীরা বারংবার করেছে। শাসক দলের পক্ষ থেকে বারবার এই অভিযোগকে খণ্ডন করা হয়। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুললেন। পুলিশের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট, তার কথাতেই এদিন পরিষ্কার হয়ে যায়। তিনি ক্ষোভের সঙ্গেই পুলিশের একাংশকে নিশানা করেছেন। আমি 1 টাকাও নিই না, অন্য কেউ টাকা নিলে ছাড়া হবে কেন, এই কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর থেকে। কেউ দুর্নীতি করলে তাকে রক্ষা করবেন না মুখ্যমন্ত্রী, সেই কথাও তিনি এদিন বলেছেন। তার কথায় দুর্নীতি করলে আমি বাঁচাবো না। সিআইডিকেও তিনি নিশানা করেছেন। সিআইডিকে নতুন করে সাজানো হবে, বড়সড় রদবদল হবে, সেই ইঙ্গিত মুখ্যমন্ত্রী এদিন দিলেন। তার কথায় আমি পুরো সিআইডি রিসাফল করব। অ্যান্টি করাপশন ব্যুরোকে আরো শক্তিশালী করতে হবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় দানা এখনো 1 মাস পেরোয়নি, তারই মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, যা ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আন্দামান সাগর ও সুমাত্রা উপকূল বরাবর নিরক্ষীয় ভারত মহাসাগরে উচ্চচাপজনিত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যা ক্রমশ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দিকে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই বায়ুর গতিবেগের ফলে গত 24 ঘন্টায় শক্তি বেড়েছে ঘূর্ণাবর্তের। হাওয়া অফিস জানিয়েছে 24শে নভেম্বর রবিবার নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর 25শে নভেম্বর সোমবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের নাম হবে ফেঞ্জল। এই ঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। 27শে নভেম্বর বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে ফেঞ্জল। তারপর স্থলভাবে 27শে নভেম্বর বুধবার তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে ফেঞ্জল। এরপর স্থলভাগে ক্ষয়ক্ষতি করে দুর্বল ঝড়ে পরিণত হবে ফেঞ্জল। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণ ভারত জুড়ে ব্যাপক বৃষ্টি ও দমকা হাওয়া পরিলক্ষিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সবচেয়ে বৃষ্টি হতে পারে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায়। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে 21 থেকে 24শে নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হবে। 25 থেকে 27শে নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে মৌসুম ভবন। যদিও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে বাংলায় তার তেমন প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে নিম্নচাপের ফলে কলকাতায় শীতের আমেজে বাধা পড়েছে। 18 থেকে 19 ডিগ্রি হয়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির সর্বস্তরে রদবদল করা হবে। বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করারও নির্দেশ দিলেন তিনি। রাজ্যে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধির উপর হ্রাস টানতে একাধিক পদক্ষেপের কথা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় উঠে আসে নিচুতলার পুলিশের একাংশের গাফিলতির কথা। এমনকি নিচুতলার সরকারি আধিকারিক ও কর্মীদের একাংশের উপরেও অসন্তুষ্ট মমতা।
বালি কয়লা পাচারের অভিযোগের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নিচুতলার একাংশকে জুড়ে দেন তিনি। রাজ্যে কয়লা এবং বালি পাচারের অভিযোগ নতুন নয়। পশ্চিম বর্ধমানের আসানসোল রানীগঞ্জ এলাকায় মাঝে মধ্যেই বেআইনিভাবে কয়লা তোলা এবং পাচারের অভিযোগ উঠে আসে। একই ধরনের অভিযোগ ওঠে বালি চুরির ক্ষেত্রেও। রাজ্যের একাধিক জেলায় নদী থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠে এসেছে। বালি ও কয়লা পাচারের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা বারবার আক্রমণ শানিয়েছে শাসক দল তৃণমূলের দিকে, যা একেবারেই বরদাস্ত করতে চান না মুখ্যমন্ত্রী। রাজনীতির রং না দেখে পদক্ষেপ করার কথা বলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর অভিযোগ, টাকার বিনিময়ে এই অবৈধ কারবারে সাহায্য করছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচু তলার একাংশ। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, সিআইএসএফ এর একাংশ বা পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করবে, এটা আমি হতে দেব না। যদি কোনো রাজনৈতিক দলের লোকও যুক্ত থাকেন, তাকে আইনত চেপে ধরুন, জেলে পাঠান। তোলাবাজির সঙ্গে দলের কেউ জড়িত থাকলে সরকার যে তাকে আড়াল করবে না, তাও বুঝিয়ে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভিন রাজ্য থেকে রাজ্যে অস্ত্র প্রবেশ করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তা বন্ধ করতে রেলের কর্তাদের সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনকে বৈঠকে বসার প্রস্তাব দেন তিনি। সতর্ক করেন রাজ্যের বিভিন্ন শপিং মলের কর্তৃপক্ষকেও। সমাজবিরোধীরা শপিং মলে আশ্রয় নিচ্ছে বলে সন্দেহ মমতার। শপিং মলকে ব্যবহার করে জাল নোটের কারবার ছড়ানো হতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জাল নোট কিভাবে রাজ্যে প্রবেশ করছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রতিটি জেলার সীমানায় এবং আন্তঃরাজ্য সীমানায় বাধ্যতামূলক নাকা চেকিং এর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। কসবায় তার বাড়ির সামনেই গুলি করার চেষ্টা হয়, তবে পিস্তল কাজ না করায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। ওই ঘটনার তদন্তে উঠে এসেছে বিহারের দুষ্কৃতী দলের যোগের কথা। এর আগেও বিহার থেকে বাংলায় অস্ত্র নিয়ে প্রবেশের একাধিক অভিযোগ উঠেছে, একাধিক গ্রেপ্তারিও হয়েছে। ট্যাব কাণ্ডে ধৃতের সংখ্যা আরও বাড়ল। এবার গ্রেপ্তার করা হলো বিহারের এক বাসিন্দাকে। শিলিগুড়ি থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার ক্রাইম থানার পুলিশ। অন্যদিকে বনগাঁ থানার পুলিশ বুধবার রাতে ট্যাব চক্রে জড়িত থাকার অভিযোগে উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে। 34 বছরের রবীন্দ্র প্রসাদ সিংহ বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। তাকে ধরতে শিলিগুড়িতে গিয়েছিল বর্ধমান থানার একটি দল। গ্রেপ্তারির পর যুবককে শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে বর্ধমানে নিয়ে আসা হয় তাকে। বর্ধমান সাইবার থানায় গত 31 অক্টোবর ট্যাব নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পাওয়া যায় শিলিগুড়ির যোগ। সেই অনুযায়ী বৃহস্পতিবার পুলিশের একটি দল পৌঁছে গিয়েছিল শিলিগুড়িতে। প্রধাননগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দেবীডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় রবীন্দ্র প্রসাদকে। এর আগে বুধবার রাতে ইসলামপুর থেকে ট্যাব কাণ্ডে এক যুবককে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। তার বিরুদ্ধে ট্যাব দুর্নীতির যুক্ত থাকা অভিযোগ রয়েছে। ছাত্রদের ট্যাবের টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করানো হয়। বনগাঁ স্কুলে ট্যাবের টাকা না ঢোকার অভিযোগে তদন্ত শুরু করেছিল পুলিশ। জানা যায় উত্তর দিনাজপুরের এক যুবকের অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছে। টাকা সেই অ্যাকাউন্ট থেকে তুলেও নেওয়া হয়েছে রাতারাতি। এরপরেই বনগাঁ থানা থেকে পুলিশের একটি দল বুধবার উত্তর দিনাজপুরে যায়। তাদের জালে ধরা পড়েন 19 বছরের মোহাম্মদ বাহাউদ্দিন। তিনি ইসলামপুরের বাসিন্দা। রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার নিয়ে আসা হয় বনগাঁয়। পরে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, গত 9 তারিখ বনগাঁর দুটি স্কুলের তরফে অভিযোগ করা হয়েছিল কয়েকজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। সেই তদন্তে নেমে ইসলামপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে 8 দিনের পুলিশ হেফাজতে পাওয়া গিয়েছে। তদন্ত চলছে। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত। ট্যাব সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজ্য জুড়ে এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা 20-র বেশি। মোট 140টি অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে 797টি ব্যাংক অ্যাকাউন্ট। ট্যাব কাণ্ডে বারবার উঠে এসেছে উত্তর দিনাজপুরের চোপড়ার নাম। একাধিক অভিযুক্তকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অনুমান গোটা চক্রের মূল রয়েছে চোপড়াতেই। সেখান থেকে ট্যাবের টাকা হাতানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে শিলিগুড়ি থেকে একাধিক গ্রেপ্তারও হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন একাধিক স্কুল শিক্ষকও।
রাজ্য সরকারি স্কুলগুলির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের অধীনে এককালীন 10,000 টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের। আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকে যায়। স্কুলের মাধ্যমেই করা হয় আবেদন, কিন্তু অভিযোগ এবছর রাজ্যের অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি, বরং তা চলে গিয়েছে অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে। টাকা ঢোকার সঙ্গে সঙ্গে এটিএম থেকে সেই টাকা তুলেও নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ট্যাব কাণ্ডেই আরো 2 জন ধরা পড়লেন পুলিশের জালে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হলো। মায়ের মৃত্যুর কারণে বিশেষত আদালত বৃহস্পতিবার অর্পিতাকে টালিগঞ্জের ডায়মন্ড সিটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21,90,00,000 টাকা উদ্ধার করে ইডি। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। এরপরে ওই বছরে 27 জুলাই বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসনে অর্পিতার নামে থাকা 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট 27,90,00,000 টাকা নগদ উদ্ধার করে ইডি, সঙ্গে প্রচুর গয়না। ইডির দাবি, অর্পিতার 2টি ফ্ল্যাট থেকে নগদ মোট 49,80,00,000 টাকা এবং 5,08,00,000 টাকার গয়না উদ্ধার হয়েছিল, সঙ্গে 7টি ভিন দেশের মুদ্রাও। গ্রেপ্তারির পর প্রায় 2 বছর 4 মাস কেটে গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করছে আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। পার্থ এবং অর্পিতা দুজনেই জেলবন্দি এবং তাদের বিরুদ্ধে মামলা এখনো আদালতে বিচারাধীন। সূত্রের খবর, বেলঘরিয়াতে থাকতেন অর্পিতার মা। তার অন্ত্যেষ্টি ও পরলৌকিক ক্রিয়ার পার্থ এবং অর্পিতা দুজনেই জেলবন্দি এবং তাদের বিরুদ্ধে মামলা এখনো আদালতে বিচারাধীন। সূত্রের খবর, বেলঘরিয়াতে থাকতেন অর্পিতার মা। তার অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় যোগদানের জন্য মঞ্জুর করা হয়েছে।